এই তুই স্যার, আমি আগে এসেছি স্যার, ছাড়তে বলেছি বেয়াদব। আনিকার কিছু ভেবে আয়ানকে উদ্দেশ্য করে বলে, ওগো, তুমি এমন করছো কেন? তোমার কি একটু মায়া নেই? তোমার বউ কত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে। বুঝেছি, তুমি স্বার্থপর হয়ে যাচ্ছ। ব্যাপার না, আমি দাদির কাছে বিচার দিব। বলে রাগ করা অভিনয় করে। এই ধরিবাজ মেয়ে, সিনেমার ডায়লগ আমার সামনে মেরে লাভ নেই, তোর সকল কিছুই আমার জানা আছে। ভাইয়া, এমন করছো কেন? আমি আগে যাই প্লিজ। আনিকার মিষ্টি কথায় কোনো কাজ হয় না। আয়ানও দরজা ছাড়বে না, এরকম ঢেলাঢেলি করা শুরু করে। দুজন দুজনকে ধাক্কাধাক্কির মধ্যে আনিকার হাত ছুটে আয়নের বুকে পড়ে। আয়নও স্তব্ধ হয়ে যায়। মেয়েলি অবয়ব নিজের শরীরে বুঝতে পেরে আয়নের হাঁসফাঁস শুরু হয়। পুরুষত্বে জেগে ওঠে। আয়ান নিজেকে সামলাতে দরজা ছেড়ে দু হাতে আনিকার কাঁধ ধরে নিজে বুক থেকে সরিয়ে বলে, যা তুই আগল গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি পরে যাব, আমার একটা জরুরি কাজ আছে। বলে আয়ান ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। সকলে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বের হতে হতে 3টা বেজে গেছে। আয়মানরা সমুদ্রের তীরে এসেছে। যে যার মতো মজা করছে, ছবি তুলছে। বিদিশাও এখানে এসে মুক্ত পাখির মতো। বিদিশা, রিনি, আনিকা, আরিয়ানা একসাথে ঘোরাঘুরি করছে আর ঝিনুক সংগ্রহ করছে। আসিফ রিনির ছবি তুলে নিজ গ্যালারি পূরণ করছে। আয়ান ক্যামেরাম্যান দিয়ে নিজের ছবি তুলছে। আকাশও সাথে যোগ দিয়েছে। আয়মানটা বিদিশাকে দেখছে আর নিজ ঠোঁটে কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে তুলছে। বিদিশার সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছে। সবাই কাপল ছবি তুলছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে। সকলে সমুদ্রে নেমে পড়ে একে একে সবাই ভিজতে ভিজতে প্রচুর এনজয় করে। আনিকা আয়ান তো প্রায় মারামারি শুরু করে দিয়েছে। আয়মান বিদিশার সাথেই ভিজতে ব্যস্ত ছিল। তাদের এমন করতে দেখে আয়ানকেও ধমক দেয়। রিনি তো পানির ভেতরেই বসে মাথা ভাসিয়ে রেখেছে। আকাশ, আরিয়ানা নিজেদের মতো ব্যস্ত। এভাবে আজকে সম্পূর্ণ দিনটি তারা সবাই মিলে এনজয় করে। সন্ধ্যায় সবাই রিসোর্টে ফিরে আসে। সবাই ফ্রেশ হয়ে একসাথে ডিনার করতে চলে যায়। ডিনার শেষে সবাই রিসোর্টে ফেরার পথে আয়মান বিদিশার হাত ধরে আটকিয়ে দেয়। সবাই ফিরে গেলেও আয়মান বিদিশাকে নিয়ে সমুদ্রের পথে ধীরে ধীরে এগোতে থাকে। বিদিশাও নিশ্চুপ হয়ে আয়মানের সঙ্গ দেয়। বিদিশা, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে ফুল হয়ে আসার জন্য। তুমি তো আমার হৃদয় ঘটিত রোগ, নিরাময়ের ঔষধ। তোমাকে ছাড়া আমার জীবনটা আগের ন্যায় ফেরানো বড্ড কঠিন হতো। আপনাকেও ধন্যবাদ আমার জীবনে এসে পরিপূর্ণতা দেওয়ার জন্য। আমিও অনেক ভাগ্যবতী আপনার মতো জীবন সঙ্গী পেয়ে। আয়মান আর বিদিশা একটা বেঞ্চে বসে আছে। বিদিশা আয়মানের কাঁধে মাথা রেখে অনেকক্ষণ সমুদ্রের দিকে চেয়ে আছে। আয়মান বিদিশাকে দেখছে। বিদিশা আয়মানের দিকে তাকিয়ে বলে, এমন ভাবে কি দেখছেন? তোমাকে। ওই দেখুন চাঁদ, সম্পূর্ণ চাঁদ, আকাশ জুড়ে একটাই, কিন্তু তারার অভাব নেই। আমার মনের রাজ্যেও তুমি, আমার ওই একটা চাঁদ, একটাই হৃৎপিণ্ড। জানি তো। কিভাবে? এই যে আপনি বললেন, আমি জানলাম। আমার ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর অনেকক্ষণ তারা এখানে সময় কাটিয়ে রিসর্টে ফিরে আসে। এদিকে আনিকা বিছানায় শুয়ে মোবাইল চালাচ্ছে আর এক পায়ের উপর অন্য পা তুলে নাচছে। আয়ান হঠাৎ করে এসে বিছানা লাফ দিয়ে শুয়ে পড়ে আনিকার এক পাশে। বিছানা নরম এবং ফোম সিটের হওয়া আনিকাও বিছানার সাথে ঢেউয়ের মতো উপর নিচ হয়, যার ফলস্বরূপ আনিকার হাতের মোবাইল এসে নিচ নাক মুখে পড়ে। নাক ফুটিয়েছে, 4 দিন হয়েছে, এখনো শুকায়নি। আনিকা আ করে চিৎকার দিয়ে নিচ নাক মুখ ধরে রাখে। হঠাৎ আনিকার চিৎকারে আয়ান তাড়াতাড়ি আনিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই তোর আবার কি হয়েছে? দেখি হাত সার, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে কেউ মোবাইল দেখে? এদিকে আনিকা নাক মুখ চেপে ধরে রেখেছিল। আয়ানের জোরাজোরিতে হাত ছড়ায়। আয়ান আনিকার নাক দিয়ে রক্ত পড়তে দেখে ভয় পেয়ে বলে, এই আনিকা, এটা কিভাবে হলো? নাক দিয়ে রক্ত পড়ছে, উঠে বস। আনিকা কান্না করতে করতে বলে, তোর জন্যই তো হয়েছে। তুই কেন বাদরের মতো বিছানায় লাফ দিলি? লাফ না দিলে তো আর এমন হতো না। তোর জন্যই আমি আবার ব্যথা পেয়েছি। আমি দাদির কাছে বিচার দিব তোর নামে। আরে আমি কি দেখে দিয়েছি নাকি? আর তোকে নাক ফুরাতে কে বলেছে? আর তুই তুকারি করলে কিন্তু। আয়ান ভাইয়া, আপনি তো এখন এই কথা বলবেনই। ওইদিকে আপনার কোনো খেয়াল আছে নাকি? আর আমি ইচ্ছে করে নাক ফুরিয়েছি নাকি? দাদি তো আপনার মঙ্গলের জন্য আমায় জোর করে নাক ফুরিয়ে দিল। আপনার জন্য আমি এই কষ্ট সহ্য করেছি, আর আপনি আমায় বকছেন? নিজে কি করেছেন আমার জন্য? আমি বাড়ি ফিরেই দাদিকে বলবো
আমার মঙ্গলের জন্য আপনার নাক কান ফুরোতে। আনিকার কথা শুনতে শুনতে আয়ন আনিকার নাকের রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়, কিন্তু আনিকা শেষের কথা শুনে অবাক হয়ে বলে, তোর কি মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে গর্ধব? কখনো শুনেছিস তুই এমন কথা? শুনতে হবে কেন? আমিই আবিষ্কার করেছি। বলে শুয়ে পড়ে। আয়ন আনিকার দিকে তাকিয়ে থেকে কান্নার ফলে আনিকার চোখ নাক লাল হয়ে আছে ব্যথায়, কিন্তু নাক ফুলে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, কেমন যেন বউ বউ। আয়ন কথাটা ভেবেই মুচকি হাসে। নিজের কাছে মনে হচ্ছে বিছানায় তার বউ শুয়ে আছে। পরক্ষণে মাথা ঝেড়ে বলে, আমি এসব কি ভাবছি এই বেয়াদব মেয়েটাকে নিয়ে। তারপর নিজেও শুয়ে পড়ে আর নানান ভাবনায় ডুব দেয় আয়ান। ভাবতে থাকে ভবিষ্যৎ নিয়ে। সকাল সকাল আকাশ আরিয়ানা সমুদ্র পাড়ে সূর্যোদয় দেখার জন্য বের হচ্ছিল। এমন সময় রিনি আসিফও বের হয়। তাদেরকে দেখে একসাথে বলে ওঠে, আমাকে ফেলে চলে যাচ্ছ? আরিয়ানা আর আকাশ দুজনেই পেছন ঘুরে তাদের দেখে বোকা হাসি দিয়ে বলে, এত কথা বলার কি আছে, চলো চলো আয়, তোদের ডেকেই সাথে নিয়ে যেতাম। আসিফ হাত ভাঁজ করে বলে, ও আচ্ছা। এই আরু আপি, তুমি যাও, আমি বিদিশা আপুদের ডেকে আনি। রিনি যেতে যাবে এমন সময় আয়মান আর বিদিশাকে দেখে বলে, ওই যে আপু আর ভাইয়া এসে পড়েছে, তাহলে আনিকাদের ডেকে আনি। থাক, দরকার নেই, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি আয়ান নিয়ে আসবে আনিকাকে। তোরা এত সকাল সকাল? তোর বউকে নিয়ে ঘুরতে ইচ্ছে করে, আমার বুঝি করে না? চল তাহলে একসাথে সূর্যোদয় দেখবো। হ্যাঁ চলুন বস। তারা সবাই একসাথে বের হয়। ফোনের আওয়াজে আয়ানের কপালের মাঝে ভ্রু কুঁচকে তাকায়। নিজের বুকে ভারী অনুভব করতে মাথা তুলে তাকে আনিকাকে দেখে, তারপর বাজতে থাকা ফোনের দিকে তাকায়। আকাশ ফোন হাতে রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো, কে? আর ভাইয়া, আমি আরু বলছি। এত সকাল সকাল কেউ ফোন দেয় গাধি, আরামের ঘুম হারাম করতে? রাখ তো ভাইয়া, আমরা সবাই বাইরে এসেছি সূর্যোদয় দেখতে। তুমিও তাড়াতাড়ি আনিকাকে নিয়ে আসো, নয়তো পরে রাগ করবে বেচারি। এখনো সূর্যোদয় হতে সময় আছে। বাই, রাখছি। আয়ানও আর কিছু বলে না, এক সাইডে ফোন রেখে মনে মনে বিড়বিড় করে। আয়ান নিজের বুকে আনিকাকে লেপ্টে শুয়ে থাকতে দেখে এক সাইড কাত হতে আনিকা আয়ানের হাতের উপর মাথা রেখে কাত হয়ে আয়ানকে জড়িয়ে ধরে। দুজন দুজনের মুখোমুখি। আয়ান অনেকক্ষণ ঘুমন্ত মুখশ্রীতে তাকিয়ে থাকে। আনিকার মুখের সামনে পড়া চুলগুলো ফুল দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুই তো আমার আইনগত বউই, একটু অবাধ্য হলে কি বেশি ক্ষতি হবে? আজ বউ তুই না হয়ে অন্য কেউ থাকলে জীবনে এত সুযোগ দিতাম না। তোর জন্য এখন ধৈর্য পরীক্ষা দিতে হবে আমার। যেদিন আমার আসবে সেদিন তোর নিস্তার নেই এই আয়ানের থেকে। বলে আনিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রয়। তারপর হালকা করে আনিকা ঠোঁটে দুইটা চুমু খায়। আনিকা তখনও গভীর ঘুমে। আনিকা আয়ানকে জড়িয়ে ধরতেই আয়ানও আনিকাকে জড়িয়ে চুলের ঘ্রাণ নিয়ে মনে মনে বলে, তোকে কাল সূর্যোদয় দেখাবো, আজকে আমি একটু শান্তিতে ঘুমিয়ে নেই। তারপর দুজন আবারও ঘুমের দোষে পাড়ি দেয়। আয়ান, আকাশ, বিদিশা, আরও রিনি, আসিফ সবাই মিলে সূর্যোদয় দেখতে ব্যস্ত। সূর্যোদয় দেখার পালা শেষ হলো। তারা সবাই হোটেলে ফিরে। এখন সকাল 10টা বাজে। সবাই একসাথে বসে নাস্তা করছে আর আনিকা কান্না করছে। এই আয়ান ভাই, তোমাকে তো বলেছিলাম আনিকাকে নিয়ে আসতে, তাহলে আসোনি কেন? তোর গর্ধব বোনকে জিগা, কম্বো কুর্নের মতন ঘুমায় আর ষাঁড়ের মতো নাক ডাকে সারাদিন। আমি তো অনেক চেষ্টার পর হাল ছেড়েছি। আরও আনিকাকে দিকে শুরু করে তাকালে আনিকা। তাই বলে আমার তো মিস হয়ে গেল। সবাই হতাশ নিঃশ্বাস ফেলে বলে, এটাকে আর বুঝিয়ে লাভ নেই। আয়ান মনে মনে খুশি হয়ে আছে। নিজের দোষ লুকিয়ে ফুরে ফিরে আনিকার উপরে সব দোষ দিল, কিন্তু বোকা মেয়ে বুঝতেই পারল না। এভাবেই সবার ট্যুরের দিন প্রায় শেষের দিকে। তারা আগামীর কাল সকালে রওনা হবে বাসার উদ্দেশ্যে। এইবার ঘুরে ঘুরে করে সবারই অনেক ভালো লাগছে। শুধু আসিফই এখনো আগের মতো রিনিকে পটাতে পারছে না। এই নিয়ে আসিফ মনের দুঃখে ঘরে বসে আছে। সবাই মিলে কেনাকাটা করে কিছুক্ষণ আগেই হোটেলে ফিরেছে। এখন সন্ধ্যা প্রায়। সবাই নিজেদের ব্যাগ গুছিয়ে রেখেছে। সকাল হলে সবাই নাস্তা করে রওনা হবে বাসার উদ্দেশ্যে। আয়মান ফ্রেশ হয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বাঁ হাতে কানে ফোন গুজে রেখেছে এবং ডান হাতে চুল স্লাইড করে গুছাচ্ছে। বিদিশা সব কাপড় গুছিয়ে ব্যাগ এক সাইডে রাখে।
এমন সময় বিদিশাতে ঘরে দরজায় নক করে কেউ। বিদিশা একটা টপস আর প্লাজো পরা ছিল। কেউ আশায় ওর না মাথায় টেনে দরজা খুলতে যায়। আয়ান এখনো খুব সিরিয়াসভাবে কারোর সাথে কথা বলছিল। বিদিশা দরজা খুলতে লিয়ানাকে দেখে। লিয়ানা হাত উঠিয়ে হাই জানায়। আপনি? আরে আমায় চিনতে পেরেছো তাহলে? বিদিশা লিয়ানার মুখ থেকে বাজে গন্ধে গা গুলি আসে, তাই চুপ থাকে, কোনো কথার উত্তর দেয় না। আচ্ছা আয়মান কোথায়? তাকে ডাকো তো। ডাকো বলেই বিদিশাকে টপকিয়ে ঘরে ঢুকে যায়, এতে বিদিশার রাগ হয়। আয়মান ঘুরে লিয়ানাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? বেবি, শেষবারের মতো আমায় মাফ করো, কথা দিচ্ছি সব সুখ দিব তোমায়। আয়মানের রাগে শরীর কাঁপছে, কি একটা উটকো ঝামেলা এসে উদয় হয়েছে। বিদিশার তো কলিজা ফেটে যাচ্ছে, তার উপর আয়মানকে টাচ করায় রাগে বিদিশা বেলকনিতে গিয়ে দরজা আটকে দেয়। আয়মান এবার আরো বেশি রেগে গিয়ে লিয়ানাকে থাপ্পড় দিয়ে বলে, ড্রিঙ্ক করে অন্যের ঘরে এসে মাতলামো করতে লজ্জা করে না? তারপর লিয়ানাকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয়। আয়মান ফুস করে নিঃশ্বাস ছেড়ে বিদিশার কাছে যায়। দরজা ভিড়ানো ছিল। আয়মান বিদিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বউ রাগ করো না, আমি তো জানতাম না এই মেয়ে এমন। বিদিশা আয়মানকে জোর ছড়িয়ে বলে, দূরে থাকুন, কাছে আসবেন না একদম। বিয়ের আগে এত হিস্ট্রি জমা করে রেখেছেন যে আমায় এখন কটু কথা বললে এ মেয়ে। আয়মান কিছুটা রাগান্বিত স্বরে বলে, এই মেয়ে, আমি কি ওই মেয়েকে ধরে নিয়ে এসেছিলাম? এখন বাইরের মেয়ের জন্য আমাদের মধ্যে ঝগড়া করা ঠিক না বউ। তুমি কেমন বউ? স্বামীর কাছে অন্য মেয়েকে দেখে গিয়ে একটা চর বসিয়ে দিতে পারলে না? এখন আপনি আমায় বকছেন আবার? আপনি জানেন আমায় কত মানুষ প্রপোজ করেছিল? আমি তো ভবিষ্যতের কথা ভেবে কোনো কিছুতেই রাজি হইনি, নয়তো রাতুল ভাইয়া কত ভালো আর হ্যান্ডসাম ছিল। আয়মান বিদিশার মুখে অন্য ছেলের নাম শুনে জেলাসিতে বিদিশার কাছে এনে বলে, আমার সামনে তুই অন্য কারো নাম মুখে নিলে তোর অবস্থা অনেক খারাপ হবে। বিদিশা ভয় পায়, তবে দমে যায় না, আবারও বলতে যায়। রাতু আর কিছু বলতে পারে না। নিজের বউয়ের মুখে অন্য পুরুষের নাম শোনার আগেই হৃৎপিণ্ডের আগুন নেভাতে আয়মান বিদিশার ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। বিদিশা হঠাৎ এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। আয়মান বিদিশাকে রাগে কামড় দিলে বিদিশার ঠোঁট কেটে রক্ত আসে। তবে আয়মান যেন আর শান্ত হতে পারল না। তারা দুজন সুন্দর একটা সময় কাটায়, দুজনেই দুজনের মধ্যে ডুব দেয়। নির্জন রাত, সুন্দর আবহাওয়া, রাতের অধুরে আকাশে থাকা চাঁদ তাদের সুখময় রাতের সাক্ষী হয়। এদিকে সবাই সকাল সকাল উঠে নাস্তার জন্য রেস্টুরেন্টে বসে আছে। বিদিশা প্যাকেট হয়ে আয়মানের সাথে বসে আছে। সবাই অনেকবার জিজ্ঞেস করেছে বোরখা পরেছে কেন। বিদিশার একটাই উত্তর, বাড়িতে ফিরছে। বোরখা দেখলে খারাপ ভাববে, বড়রা দেখলেই খারাপ ভাববে, তাই বোরখা পরে নিয়েছে। তারপর আর কেউ কিছু জিজ্ঞেস করেনি। বিদিশা মনে মনে খুব রাগ হয় আয়মানের উপর। আয়মান বিদিশার এত বাজে অবস্থা করেছিল, সকালের সামনে এভাবে আসলে মান সম্মান কিছুই থাকতো না। আয়মান বিদিশার লজ্জা পাওয়া দেখে খেতে খেতে মুখটা একটু নিচু করে বলে, ও বউ, এমন ভাবে আর লজ্জা পেও না, তাহলে যে আবার কন্ট্রোললেস হয়ে যাব। বিদিশার গলায় খাবার আটকে যায় এবং কাশি শুরু করলে আয়মান পানি এগিয়ে দেয়। আরও সন্দেহে দৃষ্টিতে বিদিশার দিকে তাকায়। বাগের সবাই খাচ্ছে এক মনে। আনিকা আয়ানের উপর রেগে আছে সকাল থেকে। দুইজন ইচ্ছা মতো ঝগড়া করেছে। আয়ানও রাগ করে আনিকাকে অনেক কিছু বলেছে। তাদের ঝগড়ার মূল কারণ হচ্ছে ব্যাগ গোছানো, যারা শুনে আকাশ আর আসিফ এক দফা হাসাহাসি করছে। তাদের উপরও আয়ান আনিকা রেগে আছে। আসিফও রিনিকে নানাভাবে চালিয়েছে। রিনির মনেও আসিফকে নিয়ে অন্যরকম অনুভূতি সৃষ্টি। সবাই খাওয়া দাওয়া শেষে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। এভাবে দীর্ঘদিনের ট্যুর শেষ হয় সবার। রাতে তাদের ফিরতে ফিরতে বিকেল হবে। রাফার 9 মাস চলছে। তার পেট এখন আগের তুলনায় অনেক বড় হয়েছে। বাড়ির সবাই রাফাকে নিয়ে ব্যস্ত থাকে সারাদিন। সুফিয়া বেগম এবং হাসিবা বেগম খুব কড়াভাবে রাফার দেখাশোনা করে। সে যদি ঘরে ছোটোখাটো কাজগুলো করে দেয়। সুফিয়া বেগম রাফাকে নিয়ে সোফায় বসে গল্প করছে আর রাফার মুখে খাবার তুলে দিচ্ছে। রাফার মাঝে মধ্যে কান্না এসে পড়ে। রাফা ছলছল নয়নে তাদের দিকে তাকিয়ে ভাবে, আমি জীবনে ভাবিনি আমার কপালে আল্লাহ এত সুখ রেখেছে। মনের মতন স্বামী, শ্বশুরবাড়ি সবই পেলাম, আমার কপালে এত সুখ সইবে তো? এমন সময় বাড়িতে রাজীব আর শফিকুল ইসলাম আসে। সে যদি দরজা খুলে রাজীবকে সালাম দিয়ে রাফার আজকে সারাদিনের রুটিন বলে। রাফার শ্বশুরমশাই তো দাদা হওয়ার খুশিতে রাফার প্রতি খুব সিরিয়াস। না খেতে দেখলে বকা, কাজে হাত দিতে চাইলে বকা। রাফার খুব ভালো লাগে সবার শাসন। সবাইকে নিজের আপন মানুষ মনে হয়। রাজীব এসে রাফাকে ধরে নিজের ঘরে নিয়ে যায়। রাজীব রাফাকে ধরে নিজের ঘরে নিয়ে যায়। রাজীব রাফাকে ফ্রেশ হতে সাহায্য করে।
ঘরে এসে রাফাকে গোসল করাতে সাহায্য করে, ফ্রেশ করে রাফাকে ঘরে নিয়ে আসে। রাফা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে দেখে বলে, দেখলেন আপনার জন্য আমার চেহারা এমন হয়েছে। বাচ্চা হওয়ার পর আপনি আমায় আর পছন্দ করেন না, মুখ ফুলে গেছে, হাত পাও ফুলে গেছে, আমি তো মোটা হয়ে গেলাম অনেক বলে মন খারাপ করে। রাজীবও গোসল করে নিয়েছিল রাফার সাথে, তাই রাফার চুল মুছতে মুছতে বলে, আমার তো গুলুমুলু কিউট বউটাকে এখন আরো বেশি সুন্দর লাগে। আমি তো সবসময় তোমার প্রেমে পড়ি। বুঝেছি, তাহলে আমায় আগে আপনি ভালো লাগতো না, ভালোবাসতেন না আমায়, আপনি তো আমায় ঠেকায় পড়ে বিয়ে করেছিলেন। রাজীব বুঝতে পারে তার বউয়ের আবার মুড সুইং হয়েছে। এই 8 মাস ধরে রাফার হুটহাট রাগ মা সহ্য করেছে, তাই আর কিছু বলে না। রাজীব রাফার গালে চুমু দিয়ে গালে গাল লাগিয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, তোমায় না ভালোবাসলে কি করে আমাদের ভালোবাসার চিহ্ন আসছে বলো? তুমি তো আমার কাছে সবসময় সুন্দর। এই দেখো, তোমার মাতৃত্বের ছাপ পড়ায় আরো কত কিউট লাগছে। মন তো করছে এখনই টুপ করে খেয়ে ফেলি। রাফার একটু লজ্জা লাগে, তারপর রাজীবকে ছাড়িয়ে বলে। রাজীব চুল মুছতে মুছতে বলে, ডাক্তার আসবে আজকে, আর ডাক্তার বলেছে এমন একটু হবেই। বাচ্চার ওজন বেশি হলে দেখলে তোমার থেকে আমার বাচ্চার ওজন বেশি। রাফা ভেঙচি কেটে বলে, ছাই না তো ওজন, আপনাকে আমার বাচ্চা ছুতেই দেব না। আমাকে অপমান এত যেহেতু সমস্যা, তাহলে আমার থেকে দূরে থাকেন। রাজীব পুরো ব্যাককল বনে হা হয়ে রাফার দিকে তাকিয়ে থাকে। সে বলল কি আর এই মেয়ে কথা কই নিয়ে যায়। তারপর রাজীব বিড়বিড় করে বলে, মুড সুইং রে, মুড সুইং, সব আজব আজব আজব। রাফা ভেঙচি কেটে বলে, বিদিশারা বাড়িতে ফিরেছে সন্ধ্যায়, এখন সবাই মিলে বসে আড্ডা জমিয়েছে। আনিকা তো দাদির কাছে আয়ানের নামে বিচার দিতে ব্যস্ত। বিদিশা সবার জন্য আনা জিনিসগুলো দিচ্ছে, আর তুবা তো এতদিন পর সবাইকে পেয়ে খুশিতে দৌড়াদৌড়ি করছে। আয়মান অফিসে চলে গেছে, আয়ান নিজ ঘরেই আছে। আরিয়ানা বিদিশার সাথে বসে সব খুলে খুলে দেখছিল। রিনি তো এসে যে ঘুম দিয়েছে তার ওঠার নাম নেই। অনেক ক্লান্ত থাকায় কেউ আর ডাক দেয়নি বেশি। দাদিও যেন এতদিন পর মনের মতন মানুষ পেল মন খুলে কথা বলার জন্য। হাসিবা বেগম, আমেনা বেগম, মিশকা খাতুন সবাই মিলে একসাথে বসে তাদের কীর্তিকলাপ দেখছে আর বিভিন্ন কথায় আড্ডা দিচ্ছে। রাতের খাবার তৈরি করার আজকে কোনো ঝামেলা নেই, অনেক আগেই রান্না শেষ হয়ে গেছে। তাই রাতের খাবারের সময় হতেই সবাইকে খেতে আসার জন্য ডাক দেয় 3 গিন্নি। বিদিশা, আরিয়ানা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। মফিজ চৌধুরী, মাহমুদুল চৌধুরী, মায়ান চৌধুরী 3 ভাই আজকে একসাথেই উপস্থিত। তিনি গিন্নির কিচেন থেকে খাবার বেড়ে রেখে খেতে বসেন তাদের নিজ স্বামীর সাথে। বিদিশাই জোর করে বসিয়েছে। আয়মান এখনও বাসায় ফেরেনি। এদিকে আকাশ তো অফিস থেকে নিজ বাসায় ফিরে যাবে, তাই আরিয়ানার খাওয়ার কোনো প্যারা নেই। সেও বিদিশার সাথে সবাইকে খাবার বেড়ে দিতে ব্যস্ত। আয়ানের সাথে আসিফ বসেছে, আর তাদের বিপরীতে বসেছে আনিকা আর রিনি। আনিকা তো চোখ তুলে আয়ানকে দেখে, আয়ানও চোখ তুলতে দুজনের চোখাচোখি হতেই আনিকা মুখ ভেঙচি নিজ খাওয়ায় মনোযোগ দেয়। আয়ানও চোখ ফিরিয়ে নেয়। আসিফ রিনির দিকে মাঝে মাঝে তাকিয়ে তার গতিবিধি দেখছে। রিনির লজ্জা লাগছে আসিফের সামনে বসায়, ভালো করে খাবার খেতে পারছে না সংকোচে। আসিফ বুঝতে পারে, তাই খাবারের প্লেট নিয়ে সোফায় যেতে যেতে বলে, তোমরা এখানে খাও, আমি আমার খেলা দেখতে দেখতে খাবো। বিদিশা সরু চোখে তাকায় আসিফের দিকে, কিন্তু ফের কিছু বলেনি। রিনি যেন এতক্ষণে একটু শান্তি পেল। সবার খাওয়া দাওয়া শেষে নিজ নিজ ঘরে চলে যায়। বিদিশা দাদির ঘরে বসে আছে। দাদি তো বিদিশাকে এখন ছাড়তে নারাজ। বিদিশার সাথে কি কথা বলবে? বিদিশা বুঝতে পেরে বের হতে চাইছিল, কিন্তু পারে না। দাদি তাকে আটকে রাখে। আয়ান ঘরে এসে নিজের ল্যাপটপ নিয়ে বসেছে। আসার পর ঘুমিয়ে উঠেছে, তাই এখন ঘুম ধরবে না। আয়ান ভাবছে আনিকাকে দিয়ে বিছানাটা গুছিয়ে নেবে। আনিকা খাওয়া শেষ করে নিজ ঘরে চলে যাচ্ছে। আজ থেকে সে নিজ ঘরে থাকবে, যেই ভাবা সেই কাজ। আনিকাকে এখনো আসতে না দেখে আয়ান বিরক্ত হয়। কখনো দেখেছে উপরে উঠতে? এতক্ষণ লেগে নাকি ঘরে আসতে? আয়ান দরজার সামনে তাকাতে আনিকাকে দরজা পেরিয়ে যেতে দেখে ডাক দেয়, আনিকা। আয়ানের ঘর পার হয়ে আনিকার ঘর। আনিকা নিজেই ঘরে যাচ্ছিল। হঠাৎ আয়ানের কণ্ঠ শুনে ফিরে এসে ঘরে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ডেকেছিলে ভাইয়া? আয়ান ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে তাকায়, তারপর বলে, এদিকে কই যাচ্ছিস?
ঘর যে এদিকে, জানিস না? কেন? আমি তো ঠিক দিকেই যাচ্ছি। আমি এই ঘরে থাকবো না, আমি আমার ঘরে যাচ্ছি। তোকে কে বলেছে এই ঘরে থাকতে? তুই না থাকলে আমারই ভালো। তাহলে চললাম আমি, বাই। এই দাঁড়া, তুই যে আমার ঘাড়ে বসে খাচ্ছিস, কাজের কাজ তো কিছুই করছিস না। এই মুখ সামলে কথা বল, তুইও তো অন্য ঘরে বসে খাচ্ছিস। আনিকা, মুখ সামলে কথা বল। আর যা, বিছানা গুছা গিয়ে স্বামীর খেদমত করে কিছু পুণ্যের কাজ কর। পারবো না আমি, নিজের কাজ নিজে করতে শিখো। বউ থাকতে আমি কেন করব? তাড়াতাড়ি কর, নয়তো এখানেই দাদিকে ডাক দিব। আনিকা কটমট চোখে তাকে ধূপধাপ পা ফেলে বিছানা গোছাতে যায়। আয়ান কেবিনেটে বসে ল্যাপটপে কাজ করছে আর শয়তানি হেসে পা দুলিয়ে দুলিয়ে আনিকাকে দেখছে। আনিকা আয়ানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। আনিকা বিছানা গুছিয়ে যাওয়ার সময় বিছানা থেকে একটা বালিশ তুলে আয়ানের মুখে ছুঁড়ে বলে, এই বিছানা গুছিয়ে দিয়ে গেলাম, এখন ঘুমান গিয়ে যা। আয়ান দৌড়ে আনিকার চুল ধরতে যাবে বলে, এই দাঁড়া, তোর একদিন কি। তার আগে আনিকা দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আয়ান তার ধরতে পারে না আনিকাকে। আনিকার লাইট জ্বালিয়ে সবসময় ঘুমায়। অন্ধকারে ভূতের ভয় আছে আবার। আয়ানও নিজ ঘরে এসে শুয়ে পড়ে। রাত হয়েছে অনেক, এখন একটু ঘুমাবে। আয়ান শুয়েছে ঠিকই, কিন্তু তার ঘুম আসছে না। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আয়ান চোখ বুঝতে আনিকার মুখ ভেসে ওঠে। না চাইতো আনিকার ভাবনা চলে আসে। অনেক চেষ্টার পর বিফল হয়ে আয়ান ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাই আয়ান উঠে টাওয়াল নিয়ে গোসলে যায়। আয়ান গোসল করে বের হয়ে দেখে ঘরটা নিশ্চুপ হয়ে আছে। কোমরে টাওয়াল পরা, চুল থেকে টপ টপ পানি পড়ছে। ভারী পেটানো শরীর দেখা যাচ্ছে। যে কেউ দেখলে প্রেমে পড়তে বাধ্য। আয়ান গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দিকে পরখ করতেই আনিকার কথা আবার কল্পনায় ভেসে ওঠে। আয়ান নিজেকে সামলে লাইট অফ করে শুয়ে ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়েও পড়ে। বিদিশা দাদির কাছে 2 ঘন্টা যাবৎ বসে আছে। দাদি তাকে স্বামীর মন জয় করার, বাচ্চা নেয়ার কত যে পরামর্শ দিচ্ছে, বিদিশা শুধু শুনেই যাচ্ছে আর হু হা করছে। আয়মান কোনো সময় বাসায় ফিরবে এ আশায় বসে আছে। হঠাৎ গাড়ির শব্দ পেয়ে বিদিশা বুঝতে পারে আয়মান বাসায় ফিরেছে। তাই দাদিকে বলে, দাদি মনে হয় উনি এসেছে, আমি যাই। হ্যাঁ যা, আর পুতিন নিয়ে আসার ব্যবস্থা কর। বিদিশার গাল কান সব গরম হয়ে লাল আভা তৈরি হয়েছে লজ্জায়। বিদিশা দাদি শুয়ে লাইট অফ করে বের হয়ে যায় ধীরে সুস্থে। বিদিশা বের হয়ে দেখে আয়মান জুতো খুলছে। বিদিশা এগিয়ে যায়। বিদিশা আয়মানের হাত থেকে ল্যাপটপ, ব্যাগ আর কোটটা নিয়ে জিজ্ঞাসা করে, আজকে এত দেরি হলো কেন আপনার? কেন বিবি সাহেবা, মিস করছিলেন নাকি আমায়? জি না, আপনার জন্য দাদির অত্যাচার এতক্ষণ সহ্য করতে হয়েছে আমায়। তাই? তা দাদি কি করলো? আয়মান আর বিদিশা কথা বলতে বলতে হেঁটে নিজেদের ঘরে আসে। বিদিশা আর কিছু না বলে কথা ঘোরানোর জন্য বলে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে আনছি। আয়মান বিদিশার লজ্জা মুখ দেখে বুঝতে পারে দাদি আসলে কি অত্যাচার করেছে। তাই মুচকি হেসে কিছু না বলে মাথা দুলে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। বিদিশা খাবার বেড়ে ঘরে নিয়ে আসে। এসে দেখে আয়মান ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোনে কি কাজ করছে। বিদিশা খাবার রেখে আয়মানকে বলে খাবার খেতে। আয়মান বিদিশার দিকে তাকিয়ে বলে, খেতে ইচ্ছে করছে না। এখন তো তা বললে হবে না, আমি কত কষ্ট করে নিয়ে আসলাম আর আপনি খাবেন না? বিদিশা ভালো লাগছে না নিজ হাতে খেতে, তুমি খাইয়ে দাও না। আমি আমি কিভাবে? থাক তাহলে খাবো না, খাবার রেখে আসো, ঘুমাবো। বিদিশাও আর বলার খুঁজে না পেয়ে বাধ্য হয়ে আয়মানকে খাইয়ে দেয়। আয়মান উপভোগ করে বিদিশার হাতের খাবার। বিদিশার লজ্জায় আয়মান বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে। বিদিশা, আমি কি পুরুষ হিসেবে ব্যর্থ নাকি? এখনো তোমার লজ্জা ভাঙাতে পারিনি? বিদিশার এখন ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। বিদিশা খাবার প্লেট নিয়ে দ্রুত উঠে যায়। বিদিশা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। আয়মান বিদিশাকে জড়িয়ে ধরে বলে, কাল থেকে পড়ালেখায় আবার ফোকাস করবে, বাসেরই যাবে, অনেক ক্লাস মিস দিয়েছো। বিদিশা আয়মানকে জড়িয়ে বলে, জি কাল ইউনিভার্সিটিতে ক্লাস আছে, কাল থেকে যাব আর আসার সময় রাফাকে দেখে আসব। ঠিক আছে, এখন ঘুমাও, আমার ঘুম পেয়েছে অনেক। বলে বিদিশার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে বিদিশার কাঁপাকাঁপিতে অবস্থা নাজেহাল। তারপর অনেক চেষ্টা করেও আয়মানকে সরাতে না পেরে ওইভাবে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল সবাই নাস্তার টেবিলে একসাথে নাস্তা করছে।
বিদিশা আরিয়ানা আজ ভার্সিটি যাবে, আনিকা কলেজে যাবে, তাই তারা তৈরি হয়ে নিচে এসেছে। তারা বসে নাস্তা করতে বসেছে। মিশকা তাদের খাবার সার্ভ করছে। আয়মান তার বাবা চাচাদের সাথে অনেক সকালেই বের হয়ে গেছে। এমন সময় রিনি এসে আনিকার পাশে বসে বলে, কেন এত তাড়াতাড়ি চলে যাবি? প্লিজ যাস না, তুই চলে গেলে আমার ভালো লাগবে না। মন খারাপ করে। আরে এখন তো আমি আসলাম, পরের বার তোরা যাস আমাদের বাসায়। হ্যাঁ, রিনিরও তো কলেজ খুলেছে, ক্লাস মিস দিলে রেজাল্ট খারাপ হতে পারে। ঠিক আপু, পরে ফেল করলে বাসায় আমার আর ঠাঁই হবে না, বিয়ে দিয়ে বিদায় করবে। তাহলে সমস্যা কি? আমাদের বাসায় চলে আসবি। তাড়াতাড়ি খা, তোর লেট হয়ে যাবে নয়তো। আনিকা রিনির একটা হাত জড়িয়ে ন্যাকা সরে বলতে থাকে, প্লিজ আবার চলে আসিস। রিনি চশমা ঠেলে বলে, তুই আমাদের বাড়িতে যাস, নয়তো এক্কেবারে আমার বিয়েতে যাস। আয়ান আসিফ টেবিলের দিকেই আসছিল। আসিফ রিনির কথা শুনে দ্রুত গিয়ে রিনির এক চেয়ারে পড়ে বসে কথা শোনার জন্য কান খাড়া করে রাখে। আয়ান এসে আনিকার পাশে বসে। আনিকা মন খারাপ করে আর কিছুই খায় না। রিনিরও মন খারাপ, কিন্তু কিছু করার নেই। বিদিশা, আসিফ, আরিয়ানা, আনিকা একসাথে যাবে, আর রিনিকে নিতে আসবে রাদিল। বিদিশার সাথে কথা হয়েছে রাদিলের। রিনির আম্মু জরুরি ভিত্তিতে রিনিকে নিতে রাদিলকে পাঠাচ্ছে, তাই আর কিছুই বলেনি বিদিশা। ভার্সিটি যাওয়া গুরুত্বপূর্ণ, তাই রাদিলের সাথে আজকে দেখা করতে পারবে না। সবাই রিনিকে বিদায় দিয়ে বের হয়। সাবধানে যাবি, আর গিয়ে আমায় ফোন দিবি। ঠিক আছে আপু, তুমি চিন্তা করো না। আসিফ আর কোনো কথাই শুনতে পায় না। আনিকা, আরিয়ানা, আসিফ, বিদিশা বের হয়ে যায়। তারা একসাথে যাবে। বিদিশা আরিয়ানাকে কলেজ পৌঁছে দিয়ে আনিকাকে কলেজ পৌঁছে দিবে ড্রাইভার। আনিকার কলেজ একটু দূরে। আয়ান চুপচাপ আনিকাকে যাওয়া দেখে বিড়বিড় করে বলে, হাফ মেন্টাল কোথাকার, আমার ফুল মেন্টাল বানানোর পায়তারা শুধু তোর। স্বপ্নেও আজ সারা রাত জ্বালিয়েছিস। আয়ানের খাওয়া শেষ হতে আয়ান নিজ কাজে বের হয়ে যায়। আজকে আয়ান একটু সাইডে যাবে নিজের ক্লায়েন্টদের সাথে দেখা করার জন্য। আয়ান পারিবারিক ব্যবসার সাথে অনলাইন প্ল্যাটফর্মে নিজের একটা বিজনেস চালু করার পরিকল্পনায় আছে। এ নিয়ে তার সকল ভাবনা। এদিকে বিদিশা, আরিয়ানা, আসিফ ভার্সিটি এসেছে অনেক দিন পর। আসিফ চলে যায় নিজ ডিপার্টমেন্টে, আর বিদিশা আরও চলে আসে নিজ ডিপার্টমেন্টে। আজকে তাদের অনেক কিছু নোট করতে হবে, যেই ভাবা সেই কাজ। আরিয়ানা, বিদিশা আজকে নোট তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। তারা বুঝতে পারছে এখন থেকে অনেক পরিশ্রম করতে হবে। সামনে ফাইনাল পরীক্ষা, নয়তো নিশ্চিত এবার ফেল করবে। আনিকা কলেজে এসে নিজের ফ্রেন্ডদের সাথে মাঠে বসে সময় কাটাচ্ছে। 3টা ক্লাস করেছে, তার আর ধৈর্য কুলাচ্ছে না। সবার লেকচার শুনতে শুনতে বোরিং হয়ে গেছে। আনিকা তার 4 বান্ধবীর সাথে প্ল্যান করে ফুচকা খেতে যাবে। আনিকারা কলেজ থেকে বের হয়ে ফুচকা হাউসে যায়। কলেজ থেকে যেতেই 10 মিনিট লাগে। আনিকারা খোলামেলা একটা জায়গা দেখে বসেছে। তার আড্ডা দিতে দিতে ফুচকার অর্ডার চলে আসে। সবাই ফুচকা খেতে খেতে একজন আরেকজন থেকে ফুচকা টানাটানি করছে আর হাসাহাসি করছে। তাদের থেকে দূরে একটা টেবিলে 2জন ছেলে বসেছিল। খুবই সূক্ষ্ম নজরে তারা আনিকাকে দেখছিল। আনিকাদের আড্ডা দেওয়া শেষ হলো। ফুচকা শেষ করতে করতে তার বিল মিটিয়ে তারা বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। তাদের পেছন পেছন ওই ছেলে দুটো আসছে, কিন্তু আনিকাদের সেদিকে কোনো খেয়াল নেই। তারা 4 জন হেঁটে কিছু দূর আসার পরই 2জন অন্য পথে চলে যায়। আনিকারা এখন 2জন। আনিকা মনের সুখে হাঁটছে আর কথা বলছে তার বান্ধবী তমার সাথে। তখন ছেলে দুটি তাদের সামনে এসে বলে, কি সুন্দরীরা, একা গল্প করলেই হবে, আমাদের সাথেও গল্প করো। আনিকার তমা ভয় পেয়ে যায় হঠাৎ এমন কথায়। তার উপর ছেলে দুটিকে দেখতে একদম গুন্ডা টাইপ লাগছে। একজন কালো আর একজন শ্যামলা কালো টাইপের। কালো ছেলেটি ললব দৃষ্টিতে আনিকার দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে একদম ইনটেক মার্ক। সুন্দরী, আমার কাছে এসো, তোমায় অনেক আদর করব, মজা পাবে অনেক। বলেই 2জন ছেলে হেসে ওঠে। আনিকা ভয়ে ভয়ে, কে আপনারা? এখানে কি করছেন? আর এসব কি বলছেন? বলে তমা আনিকাকে নিয়ে সামনে অগ্রসর হতেই একজন বলে, মাই, এই মায়া তো ভালোই তীর। বলেই 2জন গিয়ে আনিকা তমার হাত ধরে। এদিকে নীরব, আবার দুপুর হওয়ায় মানুষ নেই। আনিকা তমা হাত মুচড়ামুচড়ি করছে আর চিৎকার করছে, আরে কিছু করলাম না, এখনই চিৎকার দিলে হবে ডার্লিং। আসো,
তোমারও মজা নাও, আমাদেরও খুশি করুন। আনিকার এমন কথা শুনে ঘেন্নায় গা গুলিয়ে আসে। ছেলেটি আনিকার ওড়না টেনে ছুঁড়ে ফেলে টেনে নিয়ে যেতে থাকে। আনিকা চিৎকার করে কান্না করছে ছুটার জন্য। তমা চিৎকার করছে কিন্তু ছেলেটার সাথে পারছে না। তমার হাত ধরা ছেলেটি তমার দিকে এগিয়ে তমার ওড়না টান দিতেই তমা জোরে ধাক্কা দেয়। তমা অনিকাকে নিয়ে যেতে দেখে চিৎকার করছে সাহায্যের জন্য, কিন্তু কেউ নেই এ রাস্তায়। আশেপাশেও গাছগাছালি বেশি। তমা কিছু বুঝে উঠতে পারে না কিভাবে কি করবে। তখন নিচে একটা ইট দেখে তমা গিয়ে ইটের টুকরোটা তুলে ছেলেটার মাথায় সজোরে বাড়ি দেয়। ছেলেটি চোখ বড় বড় করে তমার দিকে তাকিয়ে তমার গালে পর পর থাপ্পড় দিয়ে বলে,